ফেসবুক কভার 3 ইমেজ ডাউনলোড। আসলে ফেসবুক কভার এবং 3 ইমেজ ডাউনলোডে আমরা হয়তো যেতে পারবো না, তার আগে পিকবেস সম্পর্কে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে pickbase.com-টা কি? pickbase.com হচ্ছে একটা মাইক্রো স্টক মার্কেট প্লেস। এখন প্রশ্ন হচ্ছে আবার মাইক্রো স্টক মার্কেট প্লেস কি? এখন প্রশ্ন আসতেছে এটা, যেমন freelancer.com সম্পর্কে আমরা এখন মোটামুটি জানি তিনভাবে কাজ করে: কন্টেস্ট বেস, বিড বেস এবং ফ্রিল্যান্সার বেস, সরাসরি কাজ করে। ঠিক তার সেরকম ভাবে কাজ করে না। পিকবেস হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আমরা আমাদের ডিজাইনের টেমপ্লেট আপলোড করব। অর্থাৎ ডিজাইনটা আমাদের তৈরি করা আছে, বায়ার যাকে ভাল লাগবে তারা সেটা ডাউনলোড করবে, যাদেরকে ভাল লাগবে তারা ডিজাইনটা ডাউনলোড করবে, ওরা নিজ থেকে এডিট করে কাজ করবে। এই ধরনের মার্কেট প্লেসগুলোকে বলা হয় থাকে মাইক্রো স্টক মার্কেট প্লেস। মাইক্রো স্টক মার্কেট প্লেসের মধ্যে জনপ্রিয় সবচেয়ে এখন আছে 3পিক, তারপরে লাভপিক, পিকবেস, অ্যাডোবি স্ট্রোক, শাটারস্টক। এগুলো হচ্ছে বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য এগুলো খুবই ভালো, তারা তাদের ফাইলগুলো এখানে আপলোড করতে পারে। আর এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। যেমন কেউ শুধু এই ওয়েবসাইটগুলো নিয়েই কাজ করে। প্যাসিভ ইনকাম কেমন? এই ওয়েবসাইটগুলোতে ধরেন আপনি আপনার 500 কি 1000 ফাইল অ্যাপ্রুভ করাইছেন, 500 কি 1000টা ডিজাইন আপনি অ্যাপ্রুভ করাইছেন। এখন দেখেন পার মান্থ অটোমেটিকলি ভাবে আপনার 4000, 5000, 10000 টাকা অটোমেটিকলি ভাবে জেনারেট হতেই থাকবে, অ্যাজ এ ইউটিউব চ্যানেলের মতো। আপনি যদি এইদিকে ঘুমায় থাকেন বা মধ্যখানে কাজের বিরতি দেন, যেখানে ইচ্ছা ঘুরে বেড়ান না কেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হতেই থাকবে, এবার সে ডাউনলোড হতেই থাকবে, টাকা জমা হতেই থাকবে। বিশেষ করে এটা ট্রেন্ডিং যদি আমরা ফলো করি, ট্রেন্ডিং বলতে আমি বোঝাচ্ছি বর্তমান যে সময়টা চলতেছে, যে সময়টা যেটা আলোচনার বিষয়, যখন ফাদার্স ডে আসবে ফাদার সম্পর্কে, যখন ভ্যালেন্টাইন ডে আসবে তখন সেই সম্পর্কে, এভাবে ট্রেন্ডিং বিষয়গুলো ফলো করে ডিজাইন করি, সেক্ষেত্রে আমাদের ডাউনলোডের বিষয়টা আরো বেশি বেড়ে যায়। তাহলে পিকবেস হচ্ছে একটা মাইক্রো স্টক মার্কেট প্লেস যেখানে আমাদের ডিজাইনকৃত ফাইলগুলো জমা রাখতে পারি, ডিজাইনগুলো ওখানে আমরা পোস্ট করব, আপলোড করব, তারপর পিকবেস কর্তৃপক্ষ এসে আমাদের ডিজাইনগুলো চেক করবে। একটা ফোন আসছে যা শুধু, বা এখনো বুঝেননি মাইক্রো স্টক মার্কেট প্লেস সম্পর্কে আমি যা বললাম। ওকে, এদিকে আর কেউ নাই? তাহলে আমরা আজকে যে মাইক্রো স্টক মার্কেট প্লেসটা দেখবো সেটা হচ্ছে পিকবেস। পিকবেস হচ্ছে চাইনিজ একটা মার্কেট প্লেস। চাইনিজ মার্কেট প্লেস হইলেও এটা এখন পর্যন্ত পেমেন্ট ঠিকঠাক করে দিচ্ছে, আর এই ওয়েবসাইটটাও নতুন। যেহেতু ওয়েবসাইটটা নতুন, সেক্ষেত্রে আমাদের ফাইল অ্যাপ্রুভ করাতেও খুব কঠিন কোনো ব্যাপার নয়। ফাইল অ্যাপ্রুভ করাও অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় খুব কঠিন কোনো ব্যাপার নয়। আর এটার ক্ষেত্রে 1000 যদি আপনার কোনো ফাইল 1000 বা ডাউনলোড হয়, তাহলে আপনি $15 করে পাবেন অর্থাৎ প্রতি 1000-এ আপনি $15 করে পাবেন। তাহলে আমার অলরেডি একটা পিকবেস অ্যাকাউন্ট আছে, যেখানে আমি অল্প একটু কাজ করছি, 2টা ফাইল অ্যাপ্রুভ করানো হয়েছে আমার। এই হচ্ছে পিকবেস ওয়েবসাইটটা। আগে আপনাদের উভয় গ্রুপে আমি পোস্ট করে দিই, গুগলে সার্চ করলে আপনারা সরাসরি এটা পেয়ে যাবেন। এখানে যে শুধু যে আমরা যে মানে ডিজাইনগুলো তৈরি করব সেগুলো নাকি, যেমন শাটার স্টকে অনেক সময় যে ন্যাচারাল ছবি তুলেও হচ্ছে আপনার ইয়া করা হয়, দেওয়া হয়, আপলোড করা হয়, সেরকম করতে পারবে এখানেও? এখানে ছবির ক্ষেত্রে আপলোডের বিষয়টা রাখেনি। আমি এখানে আপলোডের বিষয়গুলো, যে আমি কালকে এটা নিয়ে অনেক রিসার্চ করছি, এখানে ফটোশপ, ইলাস্ট্রেটর এই দুটো ফাইলই শুধু রাখা হয়েছে। তাছাড়া মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ফাইল, তবে ছবি তোলার বিষয়টা নাই। তবে মাইক্রোসফট শাটারস্টকের যেমন বা অন্যান্য যেমন ওয়েবসাইটগুলো, এই ধরনের ওয়েবসাইটগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা একই জিনিস একাধিক ওয়েবসাইটে আপলোড করতে পারবো। এটা হচ্ছে একটা বিশেষ সুবিধা। যেমন আপনি ওই ডিজাইনটা পিকবেসটাও দিলেন, ফ্রিবিকেও দিলেন, একাধিক জায়গায় আপনি আপলোড করতে পারতেছেন। এটা একটা সুবিধা আছে। লাভপিকেও আপলোড করতে পারতেছেন আলাদা আলাদা। আমরা যে ফ্রিল্যান্সারের যে ডিজাইনগুলো করছি, ওগুলো কি আমরা সরাসরি এখানে আপলোড করতে পারবো, নাকি আমাদের কোম্পানির নাম বা যে নাম ওগুলো চেঞ্জ করে তারপরে আপলোড করতে? হ্যাঁ, আমরা ওগুলা সরাসরি আপলোড করতে পারবো না, তবে কিছুটা মডিফাই করে আপলোড করতে পারি। এখন কি মডিফাই করব? কোম্পানির নামটা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে আপু, কি মডিফাই করব আমি এটা বিষয়ে আসবো, ঠিক আছে? কি মডিফাই করব? তাহলে একটা গ্রুপে এটাতে পোস্ট করছি 475। এবার
476 দুই গ্রুপে পোস্ট করা হয়ে গেছে ওয়েবসাইটটির নাম। তাছাড়া আপনি গুগলে PIKBEST লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে পিকবেস্ট। এই হচ্ছে সাইটের ইন্টারফেসটা যদিও খুব দেখতে সুন্দর না, কিন্তু আসলে যেহেতু নতুন সাইট, তারা তাদের ওয়েবসাইটে এখনো আপডেট করতেছে। এখন প্রথমত হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্ট খুলবো বা কিভাবে কন্ট্রিবিউটর হব। কন্ট্রিবিউটর কি? যারা ফাইল আপলোড করে তাদেরকে বলা হয় কন্ট্রিবিউটর। তাহলে প্রথমত হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য কি কি লাগবে। আজকে আমি ধরে কাউকে সরাসরি অ্যাকাউন্ট খোলার বিষয়টা আমি দেখাচ্ছি না, তবে অ্যাকাউন্ট কিভাবে খুলবো সেটা আমি আমার এখান থেকে দেখাচ্ছি। এটার ক্ষেত্রেও অ্যাকাউন্ট খোলার জন্য আপনার সরাসরি ন্যাশনাল আইডি কার্ড লাগবে, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার লাগবে। তাছাড়া যদি আপনার পাসপোর্ট বা পাসপোর্টের নাম্বার থাকে সেক্ষেত্রেও সেটা দিয়েও করা যাবে। আর একবার একটা আইডি কার্ড দিয়ে আপনি একটাই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। তাহলে চলেন আমি একটা ডেমো অ্যাকাউন্ট হিসেবে আপনাদের করে দেখাচ্ছি। আমি একটা পার্সোনাল ট্যাব নিলাম, এখান থেকে পিকবেস্টে যাচ্ছি, pickbest.com। আর একটা টেম্পোরারি ইমেল নেই আমি। বিষয়টা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন, যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলতেছি আর এটা হচ্ছে আপনি ভবিষ্যতে এটা থেকে আর্ন করবেন এই চিন্তা নিয়ে যেহেতু আমরা কাজটা করতেছি, সেহেতু আমাদের কোনো ইনফরমেশন যদি ভুল হয়ে যায়, পরবর্তীতে যদি পিকবেস্ট আমাদের ভেরিফাই করার জন্য দেয়, আর যদি আমরা ভেরিফাই কমপ্লিট না করতে পারি, তাহলে এতদিনের পরিশ্রমে যে আমরা আর্নটা করব সেই আর্নটা কিন্তু আমরা নাও পেতে পারি। তাই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের খুব সূক্ষ্মভাবে করতে হবে। জাস্ট আমি এখানে একটা ফ্রি টেম্পোরারি ইমেল নিলাম, এটা কপি করে নিলাম। তাহলে দেখেন প্রথমত অ্যাকাউন্ট খোলার জন্য আমাকে একটা ভেরিফাইড ইমেল থাকতে হবে। প্রথমত একটা ভেরিফাইড ইমেল থাকতে হবে, যে ইমেলটা আপনি ব্যবহার করতেছেন আপনার জিমেল, সেটা ভেরিফাইড ইমেল। আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট শুধু টেম্পোরারি ইমেল নিচ্ছি। প্রথমে আমরা সাইন ইনে চলে যাব। সাইন ইন হচ্ছে আপনার অ্যাকাউন্ট আছে, আপনি লগ ইন করবেন, সেটা হচ্ছে সাইন ইন। আর সাইন আপ হচ্ছে আপনার অ্যাকাউন্ট নেই, আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। তাহলে যারা সাইন আপ, আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, আমরা কি করব? সাইন আপ করব। তাহলে সাইন আপে প্রথম হচ্ছে ইউজার নেম নিয়ে ইতিমধ্যে আমাদের অনেক আলোচনা হয়ে গেছে। তাহলে এখানে আপনি একটা ইউজার নেম দিবেন, নিয়ে নিলেন একটা ইউজার নেম। এরপরে আপনার ইমেল দিলেন, ইমেলের পরে এখানে একটা পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডটা এখানে বলা হয়েছে কমপক্ষে 8 ডিজিটের হতে হবে, তার সাথে নাম্বার লেটার এইটা অন্তর্ভুক্ত থাকতে হবে। আমি তাহলে একটা পাসওয়ার্ড বসাই। পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপ, এটা আপনার অরিজিনাল ইমেল সবকিছু দিবেন, দেওয়ার পরে সাইন আপ। সাইন আপ করার পরে সবকিছু যদি আপনার ঠিক থাকে, অলরেডি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আর এদিক থেকে আপনার ইমেলও মেইল চলে আসবে। এখানে আপাতত এখনো মেইল আসেনি আপনাকে ভেরিফাই করার জন্য। যখন আমরা অ্যাকাউন্ট খুলবো ঠিক এমনটাই দেখতে পাবো। অ্যাকাউন্ট খোলার পর এমনটাই দেখতে পাবো। অ্যাকাউন্ট কিন্তু আমাদের এখনো ভেরিফাই হয়নি এবং আমরা এখনো কন্ট্রিবিউটর হয়নি। কন্ট্রিবিউটর একটু আগে বললাম, যারা ফাইল আপলোড করবে তারা হচ্ছে কন্ট্রিবিউটর। যেহেতু আমরা এখান থেকে ফাইল ডাউনলোড করব না বা আমরা ফাইল কিনবো না, আমরা আপলোড করব, সেজন্য আমরা কন্ট্রিবিউটর হতে হবে। আর এই ওয়েবসাইটে একটা বিশেষ সুযোগ যে আপনি প্রতিদিন একটা করে ফাইল আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে দেখেন যে টুডে 1 ফ্রি ডাউনলোড, প্রতিদিন একটা করে ফাইল ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে সুবিধা হবে কি, এখানে কিভাবে লেয়ার স্ট্রাকচার, কিভাবে লেয়ারগুলো সাজানো হয়েছে, এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। কিভাবে লেয়ারগুলো সাজানো হয়েছে, কিভাবে কি করে ফাইলগুলো আপলোড করা হয়েছে, ওই ফাইলটা ওপেন করে আমরা বুঝতে পারবো। তাহলে দেখেন এখানে একটা আপলোড আইকন দেওয়া আছে, এই আপলোড আইকনের মধ্যে চারপাশে আবার ফোটা ফোটা করে চিহ্ন দেওয়া আছে। এটা হচ্ছে কন্ট্রিবিউটর হওয়ার জন্য এই আইকনটা। তাহলে প্রথমেই এই আইকনে আমি ক্লিক করলাম। এই আইকনে এই আইকনে ক্লিক করার পরে যখন জয়েন আস নাও, এখানে আপনার কিছু ডিজাইনের ক্ষেত্রে কিছু
পেইড বা লাইফ টাইম প্রিমিয়ার ক্ষেত্রে কিছু দেখাচ্ছে। যাই হোক, আমরা এগুলো আমাদের আচ্ছা যাই হোক, এদিকে ক্রস করে দিই, এটা আমাদের প্রয়োজন নাই। তারপর আমরা ক্লিক করব জয়েন আস নাও, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আগে যখন অ্যাকাউন্ট খোলা হতো তখন লাইসেন্স এগ্রিমেন্টটা সবার শেষে আসতো। এখানে একটা এদের যে নিয়ম, সেই নিয়মগুলো, তারপরে কি কি শর্ত আছে, এই সবগুলা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এই যে এদের কন্ডিশন সবগুলা দেয়া আছে। যেহেতু আমরা ওদের ওয়েবসাইটে কাজ করব, সেহেতু ওদের কন্ডিশন আমাদেরকে মানতেই হবে, না মানলে আমরা কিন্তু এখানে কাজ করতে পারবো না। সেহেতু নির্দ্বিধায় আপনি চাইলে পড়তে পারেন, কেননা পড়েন বা না পড়েন এই সাইটে কাজ করতে হলে আমাদের তাদের কন্ডিশন মানতেই হবে। তাদের কন্ডিশন আমরা সিগনেচার করলাম, অর্থাৎ অ্যাকসেপ্ট দিলাম, তারপরে সাইন আপ নাও। এরপরে যেটা আস্তে আস্তে পার্সোনাল ইনফরমেশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পার্সোনাল ইনফরমেশন, এটা দেখেন এই ফর্মটা খুব ভালোভাবে ধীরে ধীরে পূরণ করবেন, খুব ভালোভাবে ধীরে ধীরে এই ফর্মটা পূরণ করব আমরা। প্রথমত হচ্ছে এখানে হচ্ছে আপনার ইউজার নেম আমরা অলরেডি নিয়ে নিচ্ছি, যে ইউজার নেমটা নিচ্ছি সেই ইউজার নেমটা এখানে শো করাচ্ছে। এরপর হচ্ছে পাসপোর্ট নাম্বার অথবা আইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার অথবা আইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার বা আইডি নাম্বার। এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনার পাসপোর্ট নাম্বার তো সবারই নাই, ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সিম্পল আমি একটা ন্যাশনাল আইডি কার্ড ওপেন করি, গতকাল আপনাদের বোঝানোর জন্য আমি এটা ডাউনলোড করছি। যেমন এই আইডি কার্ডটা আপনার স্মার্ট আইডি কার্ড হোক বা আগের আইডি কার্ড গুলো হোক, কোনো সমস্যা নেই। আপনার যে আইডি কার্ডের এই যে আইডি নং আছে, এটা সুন্দর করে এখানে নাম্বারটা দিয়ে দিলেন। এরপরে সিটি, আপনার ভোটার কার্ড আইডি কার্ড অনুযায়ী আপনার যেটা সিটি, আপনার অর্থাৎ জেলা, সে অনুযায়ী আপনার এখানে জেলার নাম দিয়ে দিলেন। এরপরে ইমেল, অলরেডি আমরা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি সেই ইমেলটা এখানে দিব। ইমেলটা দেওয়ার পরে এখানে হচ্ছে বিলিং ইনফরমেশন, আপনি যদি কোনো ফাইল কিনেন সেক্ষেত্রে এই বিলটা কি ইনফরমেশনে তৈরি করা হবে সেটা এখানে বলতেছে। বাংলাদেশে এখনো পেপাল সাপোর্ট না, বাংলাদেশে এখনো পেপাল চলে না বাংলাদেশে, যেহেতু বাংলাদেশে পেপাল এখনো বাংলাদেশ সাপোর্টেড না, সেহেতু আমরা পেওনার সাপোর্ট করবো। এখানে বিলি অ্যাকাউন্ট আপনার ইমেলটাই দিয়ে দিবেন। তারপর হচ্ছে নেম, আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আপনার নাম আছে ঠিক সেভাবে এখানে আপনার নামটা দিয়ে দিবেন একবারে পারফেক্ট ভাবে। এরপর হচ্ছে কান্ট্রি, যেহেতু আমাদের বাংলাদেশ, সেহেতু আমরা এখান থেকে বাংলাদেশ সেট করব। বাংলাদেশ সেট করার পরে এখানে বলছে ফোন নাম্বার, বাংলাদেশের কোড হচ্ছে +88। তাহলে দেখি বাংলাদেশের, এই যে বাংলাদেশ, তারপর বাংলাদেশ কি হচ্ছে এটা বাংলাদেশ, তাহলে বাংলাদেশের এখানে আমাদের ফোন নাম্বারটা বসাবো। তারপরে ইমেইলে অলরেডি ভেরিফাই কোড চলে যাবে, ভেরিফাই কোড ইমেইলের ভেরিফাইড ইমেইলটা বসিয়ে এখানে দিয়ে দিব ভেরিফাই কোড। যেমন ইমেল কই গেল, ইমেল কপি করলাম, ডিজাইন, ইমেল বসাইলাম, সেন্ড ভেরিফাই কোড। ভেরিফাই কোড যাবে, ওটা এনে আবার এখানে কোডটা বসাই দিবেন। তারপরে দেখেন নিচের দিকে দুটো ইনফরমেশন আছে। এখানে হচ্ছে প্রথমত বলতেছে যে ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি বা ছবি তুলে আমরা এখানে আপলোড করব। এটা কেমন হবে, ঠিক এমনটা। আপনার ন্যাশনাল আইডি কার্ড মোবাইল দিয়ে ছবি করেন বা স্ক্যান করেন, তারপর ফ্রন্ট এবং ব্যাক পার্ট উভয় দুই পাশে বর্তমান ইমেজটা যেভাবে আছে ঠিক এইভাবে বানাবেন। ফটোশপ দিয়ে করেন বা যেভাবে করেন, এভাবে দুপাশের ফ্রন্ট এবং ব্যাক পার্ট দুটোই যেন শো করায় এমন ভাবে করবেন। করার পরে ঠিক এখানে কিন্তু স্যাম্পল দিয়ে লিখে দেওয়া হয়েছে। তারপরে এখানে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, এখান থেকে এটা আপলোড করে দিবেন জেপিজি বা পিএনজি, জেপিজি ফরম্যাটে। আর ওই ফাইলটা আপনাকে 5 মেগাবাইটের নিচে হতে হবে, নিচে লিখাই আছে 5 মেগাবাইটের নিচে হতে হবে। তারপরে হচ্ছে সিগনেচার, সাদা পাতার মধ্যে এখানে যেমন এক্সাম্পল হিসেবে একটা সিগনেচার দেখানো হচ্ছে, সাদা পাতার মধ্যে আপনার সিগনেচার দিয়ে এখানে এটা আপলোড করে দিবেন, যার সাইজ হতে হবে 1 মেগাবাইটের নিচে। কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? ওকে, আমি আরেকটু রিভিউ করে দিচ্ছি।
প্রথমত আপনার ইউজার নেম দিলেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিলেন, আপনার শহরের নাম দিলেন, আপনার যেখানে রিকোয়ার্ড লেখা আছে ওইটা আপনাকে দিতেই হবে। তারপরে আপনার ইমেল দিলেন, এখানে আপনার বিলিং অপশন দিলেন পেওনার থেকে, তারপরে আপনার নাম দিলেন ভোটার আইডি কার্ড অনুযায়ী, আপনার কান্ট্রি নেম দিলেন, আপনার ফোন নাম্বার দিলেন, এবং আপনার যে ইমেলে কাজ করতে চাচ্ছেন সেই ইমেলটা ভেরিফাই করলেন। ভেরিফাইয়ের জন্য কোড আপনি ইমেলের মধ্যে পেয়ে যাবেন। এখানে ইমটি দেখাচ্ছে, আসলে আপনি তো আপনার জিমেইল ব্যবহার করবেন, ওটা হচ্ছে টেম্পোরারি ইমেল, অনেক সময় সমস্যা হয়। ইমেলের কোড যে ওখানে ভেরিফাই কোড যাবে, ইমেল ভেরিফাই করবেন। এখানে ফেসবুক অ্যাকাউন্ট আপনি আপাতত অ্যাড চাইলেও অ্যাড করতে পারেন, পরেও অ্যাড করলেও হবে। তারপরে ভোটার আইডি কার্ডের স্যাম্পল ইমেজ আপনাদের অলরেডি আমি দেখিয়েছি, ঠিক সেভাবে এখানে 5 মেগাবাইটের কম সাইজ করে এখানে আপলোড করবেন, এবং এখানে আপনার সিগনেচার ছবি তুলে 1 মেগাবাইটের নিচে সাদা কাগজের মধ্যে সিম্পল ভাবে ঠিক এটার মতো করে এখানে আপলোড করবেন। তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন। আর এখানে আমার নেক্সট হবে না, কেননা সব ফর্মগুলো আমি পূরণ করিনি। এতটুকু কি সবাই করতে পারবেন? এমন কেউ আছেন যে এতটুকু করতে পারবেন না? আমাকে ফ্রিলি বলেন। ওকে, সবাই করতে পারবেন তাহলে, যেহেতু কেউ বলতেছে না, সবাই করতে পারবে। দেখেন আগামীকালের মধ্যে এটা কিন্তু আপনাকে সমস্যা। হ্যাঁ ভাই বলেন। ভাই বিলিং অ্যাড্রেসটা আছে না, ওটা পে ওয়ানের বিষয় একটু বললে ভালো হতো। আসলে বিলিং ইনফরমেশন বলতে আমরা কি বুঝি? আপনি যদি কোনো ফাইল এখান থেকে কিনেন, সিম্পল ভাবে বিলিং ইনফরমেশনটা আমি বাংলা করতেছি। বিল তথ্য, আপনার যদি কোনো কিছু কিনেন সেক্ষেত্রে আপনার যে বিলটা হবে, এক্ষেত্রে যেটা আমরা ধরতে পারি সিম্পল ভাবে যে ক্যাশ ওভার ক্ষেত্রে আপনি কি কি ক্রয় করলেন এই বিষয়ে একটা বিলিং তথ্য আপনাকে ইমেলের মধ্যে সাধারণত পাঠিয়ে দেওয়া হয়। সেটা কি ইমেলে করবে বা এটার ক্ষেত্রে আপনাকে দেওয়া হচ্ছে। আর পেওনার এবং পেপাল দুইটা হচ্ছে অনলাইন পেমেন্ট। পেওনার দিয়েও অনলাইনে পেমেন্ট করা যায়, পেপাল দিয়েও অনলাইনে পেমেন্ট করা যায়। পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পেপাল, কিন্তু বাংলাদেশে এখনো পেপাল আসেনি। আর কি পেপাল বাংলাদেশ সরকার এখনো নিয়ে আসেনি এমনটাই, যেহেতু বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না, আর পেওনার সাপোর্ট করে বাংলাদেশে। পেওনার হচ্ছে একটা আন্তর্জাতিক ব্যাংক, যেখানে আমরা পরবর্তীতে আমাদের টাকা তোলার ক্ষেত্রে আমরা এখানে অ্যাকাউন্ট করব। যেহেতু বাংলাদেশ পেওনার সাপোর্ট করে, এই জন্য আমরা এখানে পেওনারই রাখবো। এইটুকুই ভাই। জি ভাই, পে ওয়ানটা দরকার, ঠিক আছে, কিন্তু এখন তো আমার ওই অ্যাকাউন্টটা না খুললে তো আমি এই অ্যাকাউন্টটা বলতে পারতেছি না। আচ্ছা, এখানে আপনি ইমেল দিয়ে দেন, আশা করি খুলে যাওয়ার কথা। যখন আমরা উইথড্র দিব তখন তখন আমরা পেওনার অ্যাকাউন্টটা খুলবো। পেওনার অ্যাকাউন্ট না থাকলেও যে ইমেলে আপনি পেওনার অ্যাকাউন্টটা খুলবেন পরবর্তীতে, সেই ইমেলটাই এখানে দিয়ে দেন, আশা করি সমস্যা হবে না। আর আপনারা তো ট্রাই করবেনই, আগামীকাল যদি কেউ সমস্যায় পড়েন তাহলে সরাসরি আমরা ক্লাসে ওই সমস্যাটা সমাধান করব। আশা করি সমস্যায় পড়ার কথা না। আর যেহেতু আমার অলরেডি, হ্যাঁ বলেন। একটা মেইলই তো আমি সব জায়গায় ব্যবহার করতে পারি। হ্যাঁ একটা মেইলই সব জায়গায়, হ্যাঁ একটা মেইলই আমরা সব জায়গায় ব্যবহার করব। হ্যাঁ একটা মেইলই সব জায়গায় ব্যবহার করব আমরা। আর এটা সমস্যা হওয়ার কথা না। আর যদি তারপর সমস্যা হয়, আগামীকাল ক্লাসে তো আমরা সরাসরি যার সমস্যা হবে আমরা সরাসরি দেখব। আমার ভোটার আইডি কার্ড দিয়ে আমি অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলছি, আমি চাইলেও আর খুলতে পারবো না। তাহলে এই পুরো ফর্মটা আপনারা ধীরে ধীরে পূরণ করে নেক্সট করবেন। দেখেন অ্যাকাউন্ট খোলার জন্য 4টা প্রসেস। একটা টার্মস এন্ড কন্ডিশন, এটা আমরা অলরেডি পার হয়ে গেছি। পার্সোনাল ইনফরমেশন এখানে আমরা দিয়ে দিলাম। পোর্টফোলিও আপাতত যেহেতু নয়, আমরা স্কিপ করে যাব, লেখাগুলো পড়বেন কি বলতেছে সেই হিসাবে চলে যাবেন। আর হচ্ছে স্টার্ট ওয়ার্ক। অলরেডি আপনার যখন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তখন আপনি স্টার্ট ওয়ার্কে চলে আসবেন। তাহলে আমার অ্যাকাউন্ট যেহেতু খোলা হয়ে গেছে, সেখানে আমি স্টার্ট ওয়ার্কে চলে যাই। এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এটা অলরেডি যখন রাইট বাটন ক্লিক করে এই যে আপলোড ওয়ার্কে চলে আসবো, এটাই হচ্ছে আপনার স্টার্ট ওয়ার্কে, এখানে চলে আসবেন আপলোড মাই ওয়ার্ক। এখন এই যে মাইক্রোস্ট্রোক ওয়েবসাইট আছে, আমরা কিন্তু চাইলেই যে এখানে ফাইল আপলোড দিলাম আর ওরা অ্যাপ্রুভ করে নিল এমনটা কিন্তু না। এই ওয়েবসাইটের অনেকগুলো নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো যদি আমরা না মানি, অর্থাৎ ওদের টার্মস এন্ড কন্ডিশন যদি আমরা না মানি, তাহলে কিন্তু আমাদের ফাইল অ্যাপ্রুভ হবে না। আমার দুটো ফাইল অ্যাপ্রুভ করা হয়েছে, এই দুটো ফাইল বা ফাইলগুলো আমি কিভাবে সাজাবো, কি মকআপ ব্যবহার করব, এই বিষয়গুলো নিয়ে এখন আমি আলোচনা করতে যাচ্ছি। প্রথমত হচ্ছে
এই ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা বাইরের কোনো মকআপ ব্যবহার করতে পারবো না। তারা কিছু মকআপ প্রোভাইড করে, শুধু সেই মকআপগুলোর মধ্যেই আমরা আমাদের ডিজাইনগুলো করব। তাহলে দেখেন এখানে আমি গুগল ড্রাইভের লিঙ্কটা আপনাদের উভয় গ্রুপে পোস্ট করি আগে। এটা হচ্ছে 476 এবং এই কাপগুলোকে অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারবো? হ্যাঁ, আপনি অন্য যে জায়গায় আপনার অন্য মকআপ সাপোর্ট করে ব্যবহার করতে পারেন। এখানকার মকআপগুলো যে খুব সুন্দর এমনটাও না, আবার যে খুব খারাপ এমনটাও না, আমার দিক থেকে কোয়ালিটি মাঝারি। যেমন ফ্রিল্যান্সারে তো সব মোকামই নেয়, তো আমি হ্যাঁ, পারবেন পারবেন। আর এই ডিজাইনে যখন এই ওয়েবসাইটে আপনি কাজগুলো দিবেন, তখন আপনাকে এদের মকআপই ব্যবহার করতে হবে, অন্য কোনো মকআপ ব্যবহার করতে পারবেন না। তাহলে দেখেন এদের ক্ষেত্রে আমরা অলরেডি, তাহলে আমরা ধরে নিলাম আমরা প্রত্যেকে অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, আমরা প্রত্যেকে পিকবেসটা এখন তৈরি করে ফেলছি। এখন আমাদের ফাইল আপলোড করতে হবে, কিন্তু আমরা তো ফাইল আপলোডের এখন নিয়ম কানুনগুলো আমরা জানি, কিভাবে এই আপলোডের জন্য কি কি আমাদের নিয়ম মানতে হবে এই ওয়েবসাইটের ক্ষেত্রে। আমি আসি এখানে অনেকগুলো নিয়ম দেওয়া আছে। যে রিজেকশন, আপনাদের ফাইল রিজেকশন কি কারণে হতে পারে, তাহলে এখানে আমি মেইন বিষয়গুলো আমি বলতেছি। অলরেডি আপনাদের গুগল ড্রাইভে যেহেতু লিংক দিয়ে দিছি, এখান থেকে আপনারা নিজেরাও আরো ডিটেলস পড়ে নিতে পারেন, তবে মেইন কারণগুলো আমি বলে দিচ্ছি। এখানে দেখেন প্রথমে যে কারণটা দেখানো হয়েছে, ইওর কন্টেন্ট কন্টিনিউয়াস ভিজিবল ও ট্রেডমার্ক, অর্থাৎ আমরা কিন্তু আমাদের ডিজাইন তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইমেজ আমরা ডিজাইনের মধ্যে ব্যবহার করে থাকি। এই ডিজাইনের ক্ষেত্রে যেমন দেখেন এখানে একটা গাড়ির ছবি দেখানো হয়েছে, যেখানে একটা মার্সিডিজ গাড়ির লোগোটা কিন্তু দেখানো হয়েছে। অর্থাৎ আপনি আপনার ডিজাইনের মধ্যে কোনো কোম্পানি বা কাউকে প্রমোট বা এভাবে শো করাইতে পারবেন না। আপনি আপনার ডিজাইনের মধ্যে কোনো কোম্পানির লোগো বা কোনো কিছু এভাবে সরাসরি বা শো করাইতে পারবেন না। এক নাম্বার গেল এটা। 2 নাম্বার হচ্ছে টাইটেল সম্পর্কে। টাইটেল সম্পর্কে কিন্তু 4টা বিষয় বলা হয়েছে, তার মধ্যে এখানে যেটা বলা হয়েছে এগুলো আমি এমনি বাংলায় বলে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে আপনাকে টাইটেলের মধ্যে বানান ভুল করা যাবে না, যেটা এখানে 4 নাম্বারে বলা হয়েছে, বানান ভুল করা যাবে না। টাইটেলের মধ্যে আপনি দিয়েছেন, টাইটেলের মধ্যে বানান ভুল করছেন, বানান ভুল করা যাবে না। তারপরে এখানে অক্ষরগুলো যেমন এখানে বলা হয়েছে, প্রথম অক্ষর বড় হাতের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তারপরে আপনার টাইটেলের ক্ষেত্রে একই ওয়ার্ড বারবার ব্যবহার করা যাবে না, এবং এখানে এটা দেয়া নাই যে টাইটেল ছোট লেখা যাবে না। কিন্তু আমি এই ওয়েবসাইটের ক্ষেত্রে দিচ্ছি, আপনি যে টাইটেল ছোট করে দেন সেক্ষেত্রেও ফাইল কিন্তু রিজেক্ট করে। আমাদের টাইটেলটা বড় করে লিখতে হবে, 7টা 8টা ওয়ার্ডের ক্ষেত্রে বড় করে টাইটেলটা লিখতে হবে। টাইটেলের এই বিষয়গুলো ফলো করতে হবে। তারপরে 3 নম্বরে বলা হয়েছে কপিরাইট, আপনি অন্য কারো ডিজাইন চুরি করতে পারবেন না। অর্থাৎ আপনাকে যে এখানে ডিজাইনটা দিবেন, আপনাকে নিজের ডিজাইন এখানে দিতে হবে। 4 নম্বরে বলা হয়েছে কন্টেন্টের কালার মোড। আমরা জানি যে আমরা সাধারণত যতগুলো ডিজাইন করছি এখন পর্যন্ত আমরা দুটো কালার মোডে কাজ করছি, একটা হচ্ছে CMYK আর একটা হচ্ছে RGB কালার মোড। তাহলে এই দুটো কালার মোডের মধ্যে যদি আপনার ধরে নেন আপনি একটা প্রিন্ট ডিজাইন করছেন, আপনি কালার মোড দিবেন 8GB, তাহলে কিন্তু এই জন্য আপনার কাজটা ফাইলটা রিজেক্ট হয়ে যাবে সেখানে। আর যখন একটা আপনি ওয়েবের জন্য কাজ করছেন, কালার দিয়ে দিয়েছেন CMYK, এই সমস্যাগুলোর জন্য আপনার ফাইল রিজেক্ট হয়ে যাবে। এটা এখানে বোঝানো হয়েছে। 5 নম্বরে হচ্ছে আপনার কন্টেন্ট সিমিলার, অর্থাৎ এদের ওয়েবসাইটে আপনার কন্টেন্টের মতো অলরেডি দেখতে কোনো কন্টেন্ট আছে, এই ধরনের যেগুলো কন্টেন্ট একই ধরনের হবে, সেক্ষেত্রে আপনার ফাইলটা তারা রিজেক্ট করবে। কিংবা যদি ফুললি না মিলেও কিছু কিছু অংশ বলতে খুব বেশি মিলে গেছে এমনটা যদি হয়, তাহলে আপনার ডিজাইনটা রিজেক্ট করবে। ওদের সাইডের অন্য কোনো ডিজাইনের সাথে মিলে গেছে, বা অন্য কোনো সাইটের ডিজাইনের সঙ্গেও খুব বেশিরভাগই মিলে গেছে, এমনটা হলে ডিজাইন রিজেক্ট করা হবে। তারপর 6 নম্বরে কিওয়ার্ডের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা সেপারেটের ক্ষেত্রে কমা ব্যবহার করা হয়েছে। কিওয়ার্ড কমপক্ষে 10টা ব্যবহার করা হয়েছে, 10টা ব্যবহার করার কথা বলা হয়েছে। তারপরে কিওয়ার্ড আপনাকে ডিজাইন রিলেটেড ব্যবহার করতে হবে। বলা হয়েছে একটা কিওয়ার্ড ব্যবহার করতে আপনি লিখে দিয়েছেন আরেকটা কিওয়ার্ড, আপনার ডিজাইনের সঙ্গে যাচ্ছে না। আপনি তৈরি করতেছেন ফ্লায়ার ডিজাইন, কিওয়ার্ডে দিয়ে দিয়েছেন বিজনেস কার্ড ডিজাইন। এই ধরনের মিস কিওয়ার্ড দেওয়া যাবে না। তারপরে আমার ডিজাইনের সঙ্গে কোন কোন কিওয়ার্ডগুলো যায়, এই কিওয়ার্ডগুলো আমাদের
ফুললি ভালোভাবে রিসার্চ করে 10টা কিওয়ার্ড দিতে হবে কমপক্ষে। তারপরে কিওয়ার্ডের মধ্যে বানান ভুল করা যাবে না, এই বানান ভুল করার কারণেও ডিজাইন রিজেক্ট হতে পারে। তারপরে 7 নম্বরে হচ্ছে ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাটের এখানে বলছে সোর্স ফাইলটা আপনার যদি ভুল থাকে সেক্ষেত্রে, এবং যদি এডিটেবল না হয় সেক্ষেত্রে আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে। এখানে যেটা বলছে প্লিজ মেক শিওর ইওর সোর্স ফাইল ইজ এডিটেবল, দয়া করে আপনি নিশ্চিত হন যে আপনার সোর্স ফাইলটা যেন এডিটেবল হয়। আর আমি আপনাদের যেভাবে বিজনেস কার্ড ডিজাইনগুলো তৈরি করা দেখাইছি এইভাবে যদি আপনি করেন প্রত্যেকটাই আপনার অ্যাপ্রুভ হবে। ওখানে সোর্স ফাইলটা অবশ্যই এডিটেবল ছিল, যেভাবে আমাদের যে কোনো নাম যেন আমরা চেঞ্জ করতে পারি। আপনাদের যখন আমি ডিজাইনগুলো দেখাইছিলাম আমি কিন্তু নাম পরিবর্তন করে করে দেখাইছিলাম, বিশেষ করে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে। ঠিক এই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে, আপনার ডিজাইনটা সহজে এডিটেবল হতে হবে। 8 নাম্বার, এই যে একটু আগে বললাম মকআপের বিষয়টা, আপনাকে সঠিক মকআপ ব্যবহার করতে হবে। এখানে সঠিক মকআপ ব্যবহার করতে বলতে আপনাকে যদি বলা হয় বিজনেস কার্ড, আপনাকে বিজনেস কার্ডের মকআপ ব্যবহার করতে হবে, ফ্লায়ারের ক্ষেত্রে ফ্লায়ারের মকআপ ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনাকে সঠিক মকআপ ব্যবহার করতে হবে এবং এদের প্রদানকৃত মকআপগুলাই শুধু ব্যবহার করতে হবে, বাইরের মকআপ ব্যবহার করতে পারবেন না। এরপর হচ্ছে 9 নাম্বার, বলা হচ্ছে সাইজ বা ডাইমেনশন। আপনার যদি সাইজের ক্ষেত্রে ভুল থাকে সেক্ষেত্রে আপনার ফাইল রিজেক্ট করা হবে। সাইজ বলতে কেমন, আমরা জানি বিজনেস কার্ডের সাইজ যত তার থেকে আপনি যদি একটু বড় করে ফেলেন বা ছোট করে ফেলেন তাহলে কি আপনার ফাইল অ্যাপ্রুভ করা হবে না। অর্থাৎ এবং কি ফ্লায়ারের ক্ষেত্রে যে সাইজগুলো মানা হয় সেই সাইজগুলো যদি আপনারা না মানেন তাহলে আপনার ফাইল রিজেক্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং, আপনি আপনার নিজেকেও বা প্রমোট করতে পারবেন না আপনার ডিজাইনের মাধ্যমে। তারপরে আরো এখানে আছে, যেমন আমি লেয়ারের বিষয়টা চলে আসি। এখানে লেয়ার সাজানোর বিষয়টা কিন্তু ওরা দুভাবে দেখা দিচ্ছে, একটা হচ্ছে রাইট আর একটা রং ভাবে। এখানে কি করেছে পুরো ডিজাইনটা একসাথে মার্জ করে ফেলা হয়েছে, যেখানে রং লেখা আছে, আর রাইট সুন্দরভাবে আমাদের লেয়ারগুলো একের পর এক সাজানো হয়েছে। আমরা অলরেডি লেয়ার বিষয়ে আমরা এখন জানি লেয়ার কিভাবে সাজাতে হয়। আপনারা দেখেন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ফোল্ডার, শেপের জন্য শেপের ফোল্ডার, টেক্সটের জন্য আলাদা ফোল্ডার, ইমেজের জন্য আলাদা ফোল্ডার, ঠিক ওইভাবে এখানে ওরা লেয়ারগুলো তৈরি করার কথা বলতেছে। এরপরে আরো কি বলতেছে, লেআউট ওভার সিম্পল বা মেইন বিষয়গুলো বলতেছে আমি। যেমন 18 নম্বর অপশনটা, এখানে আপনাকে বলা হচ্ছে আপনার যে সোর্স ফাইল, অর্থাৎ যে আপনি পিএসডি বা ইলাস্ট্রেটরের এআই ফাইলটা দিবেন সেই ফাইলটা এবং আপনার প্রিভিউ ইমেজ যেটা বায়ার দেখবে সেটা কিন্তু দুটাই একই রকম হতে হবে। দুটা যদি দু রকম হয় সেক্ষেত্রে আপনার ফাইলটা রিজেক্ট করা হবে। আপনাকে আর্টবোর্ড আমরা ফটোশপের ক্ষেত্রে যেগুলো আপলোড ভার্সন সেগুলো আর্টবোর্ড বলা হয়, আর ইলাস্ট্রেটরে আমরা যেখানে কাজ করি সেটাকে আর্টবোর্ড বলা হয়। আর্টবোর্ড আপনাকে সঠিকভাবে নেওয়া হবে। আর শেষের দিকে কপিরাইট চেক, কপিরাইট বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে। কপিরাইট ক্ষেত্রে আমরা যে কোনোখান থেকে ইমেজ নিয়ে আসলাম বা এই ইমেজগুলো আমরা যেখান থেকে নিয়ে আসে ব্যবহার করলাম, এটা ব্যবহার করা যাবে না, আমাদের ফ্রি কপিরাইট ইমেজ ব্যবহার করতে হবে। আর ফ্রি কপিরাইট ইমেজের কিছু নির্দিষ্ট ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা ফ্রিতে ইমেজ ডাউনলোড করতে পারি, কেউ কপিরাইট ক্লেম করবে না। সেই ওয়েবসাইটগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, সেখান থেকে আমরা ইমেজগুলো নিতে পারি। তারপরে বলা হয়েছে 3 নম্বরে কপিরাইট চেক অন ফন্টস। আমরা এখানে ফন্ট নিয়ে আমরা অলরেডি ক্লাস করেছি। ফন্টের ক্ষেত্রে আমাদের ওপেন সোর্স ফন্টগুলো ব্যবহার করতে হবে, অর্থাৎ যে ফন্টগুলো প্রিমিয়াম ফন্ট না সেগুলো ব্যবহার করতে হবে। আর যেমন গ্রাফিক রিভারে যে সকল ফন্টগুলো দেখানো হয়েছে, যেমন আমাদের লেটো, ওপেন সেন্স, মনসেরাট, তারপরে কি রেলওয়ে, রোবোটো, এই ফন্টগুলো সবগুলাই কিন্তু আমাদের ওপেন সোর্স অর্থাৎ ফ্রি ফন্ট। আমাদের সবসময় ফ্রি ফন্ট ব্যবহার করতে হবে। এই হচ্ছে নিয়ম। তাছাড়া কিছু কিছু নিয়ম আমি স্কিপ করে গেছি, আমি মেইন নিয়মগুলো আপনাদের বললাম। আরেকটা জিনিস এখানে, আরেকটা নিয়ম যেটা আপনার যখন কোন ইমেজের ক্ষেত্রে আপনি ফেস এর ইমেজ আসবে অর্থাৎ মুখের ছবি আসবে তখন মুখটা আপনাকে ব্লার করে দিতে হবে প্রিভিউ ইমেজের ক্ষেত্রে। কেমন ব্লার, যেমন এখানে আমি লিখে সার্চ করি ফেসবুক কভার নিয়ে অলরেডি আপনাদের ডিজাইন করতে বলছি আমি। এই যে ফেসবুক কভার লিখে আমি সার্চ করলাম, যেমন এখানে এই ডিজাইনটা দেখেন আপনারা, এই যে ফেসটা কিন্তু কি করা হয়েছে, ব্লার করে দেওয়া হয়েছে, ফেসটা
ব্লার করে দেওয়া হয়েছে। এই ধরনের ইমেজের ক্ষেত্রে ফেসগুলো এই ওয়েবসাইটের নিয়ম, আপনি ফেস দেখাতে পারবেন না, আপনাকে সেটা ব্লার করে দিতে হবে। তাহলে নিয়মগুলো যতগুলো বললাম এগুলো থেকে বুঝতে কারো অসুবিধা হয়েছে? ওকে, আই থিঙ্ক হয়নি। আর আপনারা নিয়মগুলো আবার পড়ে নেবেন। এইগুলোর মধ্যে যদি আমাদের ভুল চলে আসে তাহলে আমাদের ডিজাইনটা রিজেক্ট করা হবে। তাছাড়া এখানে আরো কিছু অপশন দেওয়া আছে, যেমন আপলোডিং টিপস, কিভাবে আমরা ফাইল আপলোড করব। অবশ্যই আমি আপনাদের ফাইল আপলোড করেই দেখাবো আজকে, এমনকি একটা ফাইল কিভাবে সাজাতে পারি সেটাও দেখিয়ে দিব। এখানে দেওয়া আছে আপনি আপলোড টিপস কিভাবে আপলোড করবেন, কিভাবে লেয়ারগুলো সাজাবেন, এগুলা দেয়া আছে। তারপরে হচ্ছে কি দেওয়া আছে, সাইজ এবং ফরম্যাট। এখানে আপনি কখন কোন সাইজ ব্যবহার করবেন, যেমন সোর্স রিকোয়ারমেন্ট, টেমপ্লেটের ক্ষেত্রে যেমন পোস্টারে ভার্টিক্যাল যদি ব্যবহার করেন তাহলে কত সাইজ ব্যবহার করবেন, যখন হরিজন্টাল ব্যবহার করবেন তখন কত সাইজ ব্যবহার করবেন দেয়া আছে। ঠিক একইভাবে বিজনেস কার্ড এখানে আসলে স্ট্যান্ডার্ড সাইজটারই কথা বলা হয়েছে। যেমন প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন সাইজ কত দেওয়া আছে, এটা মিলিমিটারে দেওয়া হয়েছে। আসলে এখানে স্ট্যান্ডার্ড সাইজটাই কনভার্ট করে দেওয়া হয়েছে। তারপরে ইনভাইটেশনের ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, গ্রাফিক্স এলিমেন্টের ক্ষেত্রে কোথায় কত সাইজ ব্যবহার করবেন সেটা এখানে বলা হয়েছে। আর তবে এখানে সাইজ বলতে আমরা যেগুলো স্ট্যান্ডার্ড সাইজ ব্যবহার করি সেগুলো এখানে ব্যবহার করা হচ্ছে। তারপরে দেওয়া আছে হাউ টু ইনক্রিজ ইনকাম, আপনি আপনার ইনকামটা কিভাবে বাড়াইতে পারেন এটাও কিন্তু এখানে বলা হয়েছে। যেমন আপনি যখনই অ্যাকাউন্ট খুলবেন তখনই কিন্তু আপনি $5 প্রথম আপলোড, আপনার যদি একটা ফাইল আপলোড হয় প্রথম আপলোডেই আপনি কিন্তু $5 বোনাস পেয়ে যাবেন। এরপরে আরো 10 করে 2বার বোনাস পাবেন। সেক্ষেত্রে $25 আপনি টোটাল বোনাস পাচ্ছেন, যা $25 ধরতে গেলে বাংলাদেশ টাকা প্রায় 2000 থেকে 2200 টাকার মতো আপনি বোনাস পাবেন। অর্থাৎ এই ওয়েবসাইটে আপনি যদি অ্যাকাউন্ট করেন, যেমন প্রথম 10টা ফাইল 10-এর মধ্যে এখানে নিয়মগুলো পড়ে নেবেন, তবে অ্যাকাউন্ট খোলার পর একটা ফাইল অ্যাপ্রুভ হলেই আপনি $5 বোনাস পেয়ে যাবেন। তারপর আপনার কোয়ালিটির ক্ষেত্রে বলা হয়েছে, এগুলো দেখে নেবেন। তাহলে অলরেডি আমি আপনাদের এখানে রিজেকশনের কারণগুলো বলছি। এখন তাহলে আমরা ফাইল আপলোড করব কিভাবে, দেখেন এখানে প্রত্যেকটা ফোল্ডার বেস দেওয়া আছে। আমি এই পিডিএফটা ওপেন করব, যেটা ইচ্ছা ওপেন করেন। ওপেন করার পরে লক্ষ্য করে দেখবেন এখানে দেওয়া আছে ফ্লায়ার, বিজনেস কার্ড, হরিজন্টাল, ভার্টিক্যাল, ইনভাইটেশন কার্ড, ইলাস্ট্রেটর, যেগুলো ডিজাইন এটা সাপোর্ট করে। যখন আপনি ফ্লায়ার ডিজাইন করবেন, এটা ওপেন করলাম, দেখেন এখানে ফ্লায়ারের গুগল ড্রাইভের একটা পিএসডি ফাইলের লিংক চলে আসছে। অর্থাৎ এই মকআপটা আমরা ফ্লায়ারে ব্যবহার করব। ঠিক একইভাবে যখন আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন তখন এদের এই মকআপটা এখান থেকে ডাউনলোড করে আপনাকে ব্যবহার করতে হবে। কিন্তু অনেকগুলো মকআপের কালেকশন আছে কিন্তু, যেমন এক্সট্রা 3 মকআপ ওল্ড, এক্সট্রা মকআপ ওল্ড 4, 5, যাই হোক ওপেন করে ইনভাইটেশন কার্ড, বিজনেস কার্ডের মকআপগুলা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন যখন আপনারা কাজগুলো করবেন। এবং ব্রোশারের ক্ষেত্রে মকআপগুলো দেয়া আছে। এবার চলে যাব আমরা ফাইল আপলোড এবং ফাইল রেডি করব কিভাবে। যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেললেন তখন ঠিক অ্যাকাউন্টটা আপনার এটার মতো দেখাবে। এখান থেকে চলে যাবেন মাই ডাউনলোডে গেলে হবে, কিংবা এই যে এখানে একটা আপলোডের বাটন আছে, এখানে আপলোডের বাটনে ক্লিক করবেন আপনি কন্ট্রিবিউটর হওয়ার পরে। তারপর আপনি এখানে এরকম একটা অপশন নিয়ে আসা হবে, যেমন আমার দুইটা ফাইল অলরেডি 118 বার ডাউনলোড হয়ে গেছে। যদি 1000 বার ডাউনলোড হয় তাহলেই $15 করে পাবেন। এখানে অ্যাকাউন্টের এখানে ডলারটা আমাদের অ্যাড হয়ে যাবে। তাহলে ফাইল রেডি করি, চলেন। আমার এখানে অ্যাপ্রুভ করা একটা ফাইল সেটাই আপনাদের দেখাচ্ছি। যেহেতু এখানে আমার ওই ফাইলটা অ্যাপ্রুভ করা হয়েছে সেহেতু আমার ওখানে ফাইল সাজানো ঠিক থেকে শুরু করে প্রত্যেকটাই কারেক্ট আছে, যেহেতু এখানে অ্যাপ্রুভ করা হয়েছে। আমি একটা ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে অ্যাপ্রুভ করা দেখাচ্ছি। আর আগামীকাল বা পরশুদিনে আমরা ফ্লায়ার ডিজাইন শিখবো, তাই বলে ফ্লায়ার ডিজাইন যে খুব স্পেশাল কিছু এমনটা না, বিজনেস কার্ড যেমনটা করছে ঠিক তেমনটাই। এখান থেকে আমি এই ফ্ল্যাটটা ওপেন করলাম। এখানে একটা A4 সাইজে আমি ফ্ল্যাট ডিজাইনটা করছি।
আমরা যেমন ঠিক ব্লিড নিই বিজনেস কার্ডের ক্ষেত্রে, ঠিক ফ্লায়ারের ক্ষেত্রে ব্লিড নিতে হয়। এই যে চারপাশে আমি ব্লিডের নিয়ে নিছি ব্লিড। তারপরে এই যে নিচে যেমন ব্যাকগ্রাউন্ড লেয়ার নেওয়ার কথা আপনাদের বলছিলাম, ঠিক নিচে এই যে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিছি, ব্যাকগ্রাউন্ডে পুরোটাই দিয়ে দিছি। তারপরে শেপগুলো লেয়ার, প্রথমে লেয়ার অ্যারেঞ্জমেন্টটা দেখেন কিভাবে লেয়ারগুলো আমি অ্যারেঞ্জ করছি। এই অ্যারেঞ্জটা কিন্তু আপনাদের আমি অলরেডি দেখাইছি। তাই প্রথমে আমি আলাদা করে ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ফোল্ডার করে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিছি। তারপরে শেপগুলো সবগুলো একসাথে ঢুকাইছি, যত শেপ আছে সব একসাথে। কিন্তু কথা হচ্ছে এই জায়গায় কিন্তু এটাও একটা শেপ, এই জায়গায় এটা আমি শেপের মধ্যে কেন নেইনি, এই যে এটা শেপের মধ্যে নেওয়া হয়নি এই কারণেই, যেহেতু ফটোশপ লেয়ার বেস কাজ করে, আমি যদি এই শেপটা শেপের মধ্যে প্রবেশ করাই তাহলে এই ইমেজটা উপরে চলে আসবে, এই ইমেজটা উপরে চলে আসবে, এই জন্য উপরে চলে আসবে, এই জন্য এটা শেপের ক্ষেত্রে এটা নেওয়া হয়নি। তারপরে শেপগুলো সবগুলো একটা সুন্দর করে ঢুকাইছি। এখানে আমি কোনো বানান ভুল করিনি, গুগল থেকে বানানগুলো দেখে দেখে এখানে বসাইছি আমি। এরপর দেখেন কন্ট্রাক্ট, এই যে নিচের দিকে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সব এখানে দিয়ে দিছি। তারপর হচ্ছে বিজনেস আইডিয়া, এই যে এপাশের যে লরেন ইপসন দিয়ে লিখছি এটা হচ্ছে আমার বিজনেস আইডিয়া, এটা একটা ফোল্ডার দিয়ে দিয়েছি বিজনেস আইডিয়া। তারপরে এখানে ডিসকাশনস, এখানে আলোচনার বিষয়গুলো এখানে একপাশে দিয়েছি, একটা ফোল্ডার বানিয়েছি। যেমন স্পিকার নেম অ্যান্ড ডেজিগনেশন, এই যে স্পিকার বলতে কি এই ডিজাইনে, যেহেতু এটা বিজনেস কনফারেন্স ফ্লেয়ার সেখানে অবশ্যই স্পিকার থাকবে। এই যে স্পিকারগুলোর নাম এবং ডেজিগনেশন দেখেন এটা এক ফোল্ডারে ঢুকাইছি। তারপরে অল ইমেজ, সব ইমেজগুলো আরেকটা ফোল্ডারে নিয়ে নিছি আমি। হ্যাঁ ভাই, কোনটা ভাই আরবার যদি বলতেন, বোঝা যাচ্ছে না। আমার থেকে ইলেকট্রিসিটির জন্য ফোনে জয়েন করছি, ফোনের অবস্থা শেষ পর্যায়ে বন্ধ হয়ে গেলে আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাটেন্ড করে দিব। তবে আপনি আজকের ভিডিওটা দেখেন, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তখন দেখা যাবে। হ্যাঁ আজকে ঠিক আছে ভাই, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, ঠিক কিভাবে আমি এখানে সাজ দেওয়া, আবার অল ইমেজের মধ্যে দেখেন আবার ফোল্ডার করছি আমি। যেমন এখানে হেডিং, এটার মধ্যে হেডিং গুলো এখানে ঢুকাইছি। আর অল ফটোসের মধ্যে আবার যেমন এখানে মেইন ইমেজ, যিনি মেইন পারসন ওনাকে এক পাশে রাখছি, সিইও। তারপরে এখানে প্রত্যেকটা স্পিকার ভাবে একভাবে রাখছি, এইটা আবার ভিতরে ফোল্ডার বাই ফোল্ডার খুব সুন্দরভাবে সাজাইছি। অর্থাৎ আমি যেভাবে সাজাইছি এইভাবেও যে আপনাকে সাজাতে হবে এমনটা না, এখানে হচ্ছে এডিটেবল, এবং যেই আপনার এই ফাইলটা ওপেন করবে, এটা এখন আপনার যে কোনো কান্ট্রির মানুষ হতে পারে, এটা ইউএস এর মানুষ বা অন্য কোনো মানুষ, যাকে আপনি আপনার এই ফাইলটা সেন্ড করবেন সেজন্য দেখেই সেটা এডিট করতে এবং বুঝতে পারে। আপনাকে এমন ভাবে এটা সাজাইতে হবে। যেমন এখানে লোগো অ্যান্ড ডেট, এই যে লোগো অ্যান্ড ডেট উপরের দিকে রাখছি, তাহলে এই ফোল্ডারটাতে লোগো এবং ডেট রাখছি, যে কাউকে দিলে এটা সহজেই বুঝতে পারবে। ঠিক এইভাবে আপনাকে আপনার ফাইলটা সাজাইতে হবে। ফাইল সাজানোর পরে দেখেন, ফাইল আমাদের সাজানোর পরে আমাদের কি করতে হবে, যে এই যে যেখানে ইমেজের গুলা দেখতে পাচ্ছেন, আমি আরেকটা ফাইল ওপেন করি, আমরা সরাসরি এই ফাইলটা আমাদের সোর্স ফাইলে আপলোড করতে পারবো না, সোর্স ফাইলে আপলোড করতে পারবো না। যেমন ব্লু ফাইলটা আমি আরেকটা ফাইল ওপেন করলাম, ঠিক এই ফাইলটাই আমি এতক্ষণ ধরে যেটা আপনাকে দেখাইলাম, এটা হচ্ছে আমাদের প্রিভিউ ইমেজ। এটা ওপেন হোক, আর এখানে র্যামের লোড বেশি পড়ে গেছে। ওকে, দেখেন এই ফাইলটা কিন্তু একই রকম জিনিস, যার শুধু ইমেজগুলো শো করাচ্ছে না। এটা হচ্ছে আমার সোর্স ফাইল। এই দেখেন আগের যে ডিজাইন দেখালাম, এই ডিজাইনটা একই রকম জিনিস, শুধু এখানে আমার ইমেজগুলো দেখাচ্ছে না। আমরা যেটা আমাদের সোর্স মেইন ফাইল, সেখানে আমাদের ইমেজ রাখা যাবে না। যেটা আমাদের সোর্স ফাইল, সোর্স বলতে বায়ার যেখানে এডিট করবে, এটাই হচ্ছে সোর্স ফাইল। সোর্স ফাইলে আমাদের ইমেজ রাখা যাবে না। আর অলরেডি আপনাদের বলছি ইমেজগুলো, আমাদের ইমেজ অ্যাড করার পর কি করতে হয় বলেন দেখি, ইমেজ লোগো এগুলা ডিজাইন অ্যাড করার পর কি করতে হয়? কেউ মাইক্রোফোন অন করে বলেন, সবারই তো জানার কথা, যারা যারা হোমওয়ার্ক করছেন বিজনেস কার্ডে সবাই তো বলতে পারার কথা। আমরা বিজনেস কার্ডে ইমেজ অ্যাড করার পর বা লোগো অ্যাড করার পর আমরা কি করতাম?
স্মার্ট অবজেক্ট করে দিতাম। হ্যাঁ, স্মার্ট অবজেক্ট করে নিতাম। এখানেও কিন্তু প্রত্যেকটা ইমেজে স্মার্ট অবজেক্ট করে নেওয়া হয়েছে। আপনি যদি স্মার্ট অবজেক্ট না করেন সেক্ষেত্রে আপনার ফাইলটা রিজেক্ট হবে। প্রত্যেকটা ইমেজ আমি এখানে স্মার্ট অবজেক্ট করে নিয়েছি। ঠিক এইটাই দেখেন আমরা কিভাবে এটার মতো করছি, এই ফাইলটা এটার মতো কিভাবে করছি। ঠিক এখান থেকে এই ইমেজটা আমার স্মার্ট অবজেক্ট করা আছে। আমি চাইলেই কিন্তু এখানে অন্য যে কোনো মানুষের ছবি এখানে বসিয়ে দিতে পারি। তাহলে প্রথমে দেখেন কিভাবে বসাবো, সিম্পল। বায়ার কিভাবে বসাবে, এই যে লেখা আছে অল ইমেজ, তার মানে বায়ার বুঝে গেল এখানে আমার সব ইমেজগুলো আছে। আসলো অল পিকচার, তারপরে মেইন পিকচার, এটা দেখেন বায়ার কত দ্রুত এখানে ইমেজটা চেঞ্জ করতে পারবে। এখানে ডাবল ক্লিক করলে স্মার্ট অবজেক্ট হিসেবে ইমেজটা ওপেন হয়ে যাচ্ছে। এটা আমি অফ করলাম, এখান থেকে আরেকজনের ছবি জাস্ট প্লেস করে দিবে। যেখানে ইমেজ আছে সেখান থেকে যেমন এই ইমেজটা আমি এখানে প্লেস করে দিলাম। ইমেজ প্লেস করতে যখন প্লেস করে সেভ দিলাম, দেখি আমার এখানে ইমেজ কি চেঞ্জ হয়ে গেছে না? কত দ্রুত হইলো, সিম্পল। এখন আমি এটা একটু সাইড হয়ে গেছে, তাহলে এখান থেকে একটু এই পাশে সরাই দিলে এই ইমেজটা ঠিকঠাক হয়ে যাচ্ছে, যতটা সরানোর প্রয়োজন সে হিসাবে সরিয়ে দিলে এটাও সরে যাচ্ছে। এই বিষয়গুলো স্মার্ট কেন হচ্ছে এত দ্রুত, এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের কারণে। স্মার্ট অবজেক্ট না থাকলে এটা কিন্তু কাজ করতো না। আর এই যে আমাদের সোর্স ফাইল, তেমন এখানে ইমেজ কিন্তু নেই। এই ইমেজগুলো আমরা আনবো কিভাবে, এটা আমরা এখান থেকে তৈরি করতে পারি, বা আপনি তৈরি করেও রাখতে পারেন। এটা আমি ওপেন করলাম, ওপেন করার পর এটা আমি কন্ট্রোল চেপে সিলেকশন করলাম। সিলেকশন করার পর নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেন, আমি গ্রে কালার দিচ্ছি। দেওয়ার পরে অল্টার চেপে ব্যাক কালার অ্যাপ্লাই করে দিয়ে দিলাম, আর নিচের ইমেজটা ডিলিট করে দিয়ে দিলাম। এখন যদি সেভ দেই, তাহলে দেখেন এখানে সেই হিসাবে ইমেজটা কিন্তু চলে আসছে। তারপরে হচ্ছে হয়ে গেল এটাতে, এই যে সেই হিসাবে ইমেজটা চলে আসছে। আর একটু লাইট বাড়াই দিই, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে বেশি মিলে গেছে। দিয়ে দিলাম, এখানে এই যে ইমেজটা চলে আসছে। তাহলে এখানে আমরা লিখে দিই প্লেস ইওর ইমেজ, তাহলে বায়ার সহজে বুঝে যাচ্ছে যে আমাকে ইমেজটা প্লেস করতে বলতেছে। PLAC প্লেস ইওর, লেখাটা এটা আমরা ফুললি ব্ল্যাক করে দেই। প্লেস ইওর ইমেজ, IMAGES। একটা ফোন আসছে। তাহলে আমরা যে বিষয়টাতে ছিলাম, এখানে ইমেজের ক্ষেত্রে প্লেস ইওর ইমেজ এটা লিখে দিয়ে দিলাম এখানে। তাহলে বায়ার বুঝতে পারবে যে আমি এখানে স্ক্রিনটা শেয়ার নেই। ও স্ক্রিন শেয়ার নেই। ওকে, তাহলে প্লেস ইওর ইমেজ এখানে লিখে দিলাম। আমি যেভাবে করতেছি এভাবেই করতে হবে এমনটা না, আপনাকে কথা হচ্ছে বুঝাইতে হবে। আর এইভাবে করতেও পারেন আপনি। প্লেস ইওর ইমেজ দিয়ে এখানে সেভ দিয়ে দিলাম। তার মানে যখন যে মেইন ইমেজটাতে আসছে স্মার্ট অবজেক্টের মাধ্যমে এখানে প্লেস ইওর ইমেজ লেখাটা চলে আসছে। এভাবে নিচের যে ইমেজগুলো আছে ঠিক একইভাবে আমি ইমেজটা এই যে এই ফাইলটা তৈরি করছি। এই ফাইলটা আমার তৈরি করা হয়েছে, সব ইমেজগুলো রিমুভ করে দিয়ে দিচ্ছি প্লেস ইওর ইমেজ লিখেছি, যেন সহজেই বুঝতে পারে। তাহলে আমরা কি এতদূর পর্যন্ত যে কোনো একটা বিজনেসের কার্ডের ক্ষেত্রে করতে পারবো না? যারা যারা হোমওয়ার্ক রেগুলার দিচ্ছে তারা অবশ্যই পারার কথা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর ফ্লায়ার আর বিজনেস কার্ডের ক্ষেত্রে একই রকম। আর একটা জিনিস দুঃখের বিষয় কি জানেন, এখন আর পিকপেজ বিজনেস কার্ড নেয় না। আপনি যে বিজনেস কার্ড দিবেন এখানে বিজনেস কার্ড নেওয়া হয় না, কারণ তাদের মধ্যে অনেক বিজনেস কার্ড ডিজাইন হয়ে গেছে। এই জন্য তারা ফেসবুক কভার ডিজাইন, ফেসবুক অ্যাড ডিজাইন এবং আমাদের কি বলতেছে ফ্লায়ার, এটা খুব ভালো অনেক বেশি নিচ্ছে এখন। যার কারণে ফেসবুক দিয়ে সরাসরি বিজনেস কার্ড দিয়ে আমি সরাসরি দেখাচ্ছি না। তাহলে আমরা যখন এটা পুরো ফাইলটা করে ফেললাম, আমরা তখন এটা কি করব, পুরোটা একটা জিপ ফাইল তৈরি করব। কি ফাইল তৈরি করব? জিপ ফাইল। আমি কিন্তু কয়েকটা কালার ভেরিয়েশনে করছিলাম, আপনি চাইলে আপনিও কয়েকটা কালার ভেরিয়েশনে করতে পারেন।
কালার ভেরিয়েশন বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন এই ডিজাইনটা আমি দেখেন ব্লু কালারে করছি, এটা আমার নিজের কনসেপ্ট, কোনো কপি কনসেপ্ট না। তারপরে হচ্ছে গ্রিন করছি, রেড করছি, পিঙ্ক সরি অরেঞ্জ কালার করছি, যেটাই বলেন না কেন নিজের কনসেপ্ট। এখান থেকে আপনি কয়েকটা কালারে আপনি চাইলে করতে পারেন, আর একটা কালারও করতে পারেন। আসলে পিকবেস্টের ক্ষেত্রে আপনি 4টা কালার করে ডাউনলোড করে যে প্রাইস, একটা কালার করে ডাউনলোড করলেও সেই প্রাইস। আমি অন্য একটা মার্কেট প্লেসের জন্য করছিলাম, সেখানে অ্যাকসেপ্ট হয়নি, কিন্তু পিকবেস্টে অ্যাকসেপ্ট হয়েছে। তাহলে প্রথমত আমরা এটা ফাইলটা একটা তৈরি করে ফেললাম, এরপরে এটা আমরা জিপ ফাইল করব। কিভাবে? সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু জিপ, এই যে কম্পোস্ট জিপ ফোল্ডার, ওকে করে দিয়ে দিলাম ডিজাইন DSIGN, একটা ফাইলের নাম আপনি দিয়ে দিলেন, কিন্তু ফ্ল্যাট যেটাই হোক না কেন আপনি এটা জিপ ফাইল করে নিয়ে নিলেন। তাহলে আমাদের ডিজাইনের সোর্স ফাইল কিন্তু রেডি হয়েছে। সোর্স ফাইলটা তাহলে কেমন থাকতেছে, যেখানে সোর্স ফাইলের ভিতর ইমেজ থাকবে না, সোর্স ফাইলের ভিতর ইমেজগুলো থাকবে না, ইমেজগুলো রিমুভ করে জাস্ট আমরা এখানে একটা কালার দিয়ে প্লেস ইওর ইমেজ এমনভাবে লিখে দিয়ে দিব সোর্স ফাইলের মধ্যে। তারপর সোর্স ফাইলটাকে জিপ ফাইল করে ফেলবো। এবার আমরা তৈরি করব প্রিভিউ ইমেজ, অর্থাৎ যে ইমেজটা দেখাচ্ছে, যেমন এই যে আমি সার্চ করছি উপরে যে ইমেজটা শো করাচ্ছে এটাকে বলা হচ্ছে প্রিভিউ ইমেজ। এই প্রিভিউ ইমেজটা আমরা কিভাবে তৈরি করব, আর যেটা সোর্স ফাইল এই যখন ডাউনলোড দিবে তখন যে ফাইলটা যাবে ওটা হচ্ছে সোর্স ফাইল, আর যেটা উপরে দেখাচ্ছে এটা হচ্ছে প্রিভিউ ইমেজ। আমরা ডাউনলোডের ফাইলটা অলরেডি তৈরি করে ফেলছি, এবার আমরা তৈরি করব ইমেজ ফাইল এটা। তাহলে দেখেন যেখানে ছিলাম আমি, যে আপলোড দিচ্ছিলাম, এখান থেকে আপলোড বাটনে ক্লিক করে এই পেজে আসলাম। আসার পরে দেখেন এখানে আপলোডের একটা অপশন চলে আসছে। এখানে প্রথমে বলতেছে আপনি কি আপলোড করতে চান, পোস্টার, ফ্লায়ার, পিএনজি ইমেজ, ব্যাকগ্রাউন্ড ভার্টিক্যাল, ব্যাকগ্রাউন্ড হরিজন্টাল, বলছে আপনি কোন ইমেজটা আপলোড করতে চান। আমার ওটা কি ছিল বলেন দেখি, আমি যে ডিজাইনটা করছি এখানে ওটা ছিল ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার বলতে কোনটা বোঝায়, আমরা যেমন লিফলেট বুঝি সাধারণত A4 পেজের মধ্যেই কোনো কিছু ডিজাইন করাটা হচ্ছে এদিক থেকে বলা যায় ফ্লায়ার ডিজাইন। যেহেতু আমার এটা ফ্লায়ার ডিজাইন ছিল সেহেতু আমি ফ্লায়ার ডিজাইনে ক্লিক করব। আর এগুলার মধ্যে থেকে যদি আপনার কোনো ডিজাইনটা না হয় তাহলে আদারে ক্লিক করবেন, এগুলার মধ্যে থেকে যদি ডিজাইনটা না হয় তাহলে আদারে ক্লিক করবেন। দেখেন আমরা যদি এখান থেকে সরাসরি ফ্লায়ার সিলেক্ট করি তাহলে কিন্তু আমাকে মকআপ ব্যবহার করতে হচ্ছে না, আপলোড করার সাথে সাথে এটা সে অটোমেটিকলি ভাবে মকআপ নিয়ে নেবে। আপলোড করার সাথে সাথেই পিকবেস্ট অটোমেটিকলি ভাবে মকআপ নিয়ে নিবে। আর যদি এখান থেকে আদারে দেন তাহলে মকআপ আমাদের করতে হবে। সিম্পল ভাবে দেখেন ফ্লায়ারে ক্লিক করছি, এখানে লেখা আসছে কত, ফাইল টাইপ কি দেওয়া বলছে, ফাইল টাইপ অ্যাকসেপ্ট জিপ অনলি, আমরা জিপ ফাইল অলরেডি তৈরি করছি। এরপরে প্রথমে বলছে প্রিভিউ ইমেজ 787 ইনটু 1115 পিক্সেল, কি করতে বলছে, RGB কালার মোডে আর 72 PPI এ করতে বলছে। আর যদি আপনার অন্য ডিজাইন হয় তাহলে আদারে দিলেন, আর সেক্ষেত্রে আপনাকে ওদের ওয়েবসাইট থেকে মকআপগুলো ডাউনলোড করে আপনাকে কিন্তু করতে হবে, মকআপ ডাউনলোড করতে হবে। আর যদি এখান থেকে সরাসরি সিলেক্ট করেন তাহলে আপনাকে মকআপ ডাউনলোড করতে হবে না। তাহলে এখান থেকে দাও আমি ফ্লায়ার সিলেক্ট করলাম, যেহেতু ফ্লায়ার ওইটা আমার, এখানে কত পিক্সেল বলছে বলেন দেখি, কি একজন আমাকে বলেন, যদিও আমি দেখতে পাচ্ছি 787 ইনটু 1115। 15। কালার মোড কি নিতে বলছে, 8GB, আর PPI কত 712। তাহলে এই ফাইলটা আমরা তৈরি করি ফটোশপে, ফাইল থেকে নিউ 700 কত দেখলাম 87 87, আর হাইট হচ্ছে 1115। তাহলে এই দুটো নিলাম ওখানে। তারপরে কালার, এখানে রেজুলেশন কত বলছিল বলেন দেখি, 72 PPI, তাহলে এখানে 72। কালার মোড কত বলছে, 8GB, তাহলে কালার মোড 8GB নিয়ে ওকে। এখানে দিব আমরা কোনটা, প্রিভিউ ইমেজ। এতক্ষণ যেটা আমরা তৈরি করলাম সেটা হচ্ছে সোর্স ফাইল, আর এখন দিব প্রিভিউ ইমেজ। প্রিভিউ ইমেজ কোনটা, যেমন এই যে ডিজাইনটা তৈরি করলাম এটা হচ্ছে আমার প্রিভিউ ইমেজ। তাহলে ঠিক যেভাবে আমরা মকআপ করতাম সেভাবে নিয়ে যাই, ব্লিড বাদ দিয়ে ওটা সিলেকশন করি, নিলাম ব্লিড বাদ দিয়ে এটা আমি সিলেকশন করলাম।
সিলেকশন করার পর মার্জ কপি, এডিট থেকে মার্জ কপি বা কন্ট্রোল শিফট সি মার্জ কপি করে যে ডিজাইনটা করলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। এবার এটা কন্ট্রোল টি ধরে শিফট চেপে জায়গা মতো বসাই দিই। সিম্পল ভাবে জায়গা মতো যতটুকু বসানো যায় এটা আমি বসিয়ে ওকে দিয়ে দিলাম। তারপর একটা নিয়ম ওখানে বলছিলাম, কি বলছিলাম বলেন দেখি? ফেসগুলো আমাদের কি করতে হবে? ব্লার করতে হবে। তাহলে ফেসগুলো আমরা কিভাবে ব্লার করব? অনেকভাবে ব্লার করা যায়, আমি যেভাবে ব্লার করি সহজভাবে দেখাই দিই। এখান থেকে যতটুকু ফেস আমি এটা সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পরে এখান থেকে ফিল্টার থেকে ব্লার থেকে এখানে যে কোনো একটা নিলে হবে। আমি গ্রেডিয়েন্ট ব্লার দিচ্ছি। এখান থেকে আমার যতটুকু ব্লার করার প্রয়োজন ততটুকু আপনি দিয়ে দিবেন, যেন ফেসটা বোঝা না যায়। ওকে, ঠিক একইভাবে নিচের ইমেজের ফেসগুলো আমরা ব্লার করে দিই। বারবার না নিয়ে আমরা কিন্তু একসঙ্গে সবগুলো ব্লার করতে পারি। তাহলে এটা এখানে নিলাম, তারপর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। তাহলে একসঙ্গে আলাদা আলাদা করে অ্যাড করবে। এখন নিচ্ছি সবগুলো এগুলো সিলেক্ট করার পরে ফিল্টার ব্লার, শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে বি, এটা ব্লার হয়ে গেছে। ওকে, দেখেন এখন কিন্তু আমরা ফেসগুলো কি করে ফেলছি? ব্লার করে ফেলছি। এটা হচ্ছে আমার প্রিভিউ ইমেজ। এটা এখন আমি সেভ ফর ওয়েব, ও রেজাউল ভাই আপনি একটু আগে জয়েন করে ফেলছেন, অন্য আরেকটা ক্লাস হচ্ছে। এখান থেকে সেভ ফর ওয়েব দিলাম, তাহলে ইমেজের সাইজটা কমে আসবে। সেভ দেই, এখানে আপলোড করে বাইরের ফোল্ডারে এখানে সার্চ দিলাম প্রিভিউ ইমেজ, PREVIEW প্রিভিউ IMAGES ইমেজ। এটা আমি জেপিজি রেস্টে করলাম। তাহলে আমাদের দুইটা ফাইল কিন্তু লাগতেছে, একটা হচ্ছে প্রিভিউ ইমেজ ফাইল আর একটা হচ্ছে মেইন ফাইল। তাহলে প্রিভিউ ইমেজটা আমি বাইরে থেকে নিয়ে আসি। প্রিভিউ ইমেজ কই গেল? এই যে ইমেজটা প্রিভিউ ইমেজ ছিল আমার, কই গেল? এটা প্রিভিউ ইমেজ তৈরি হয়ে গেছে। ফেসগুলো আমরা ব্লার করে ফেলছি। এই ইমেজটা আমি কাট করে ফাইলসের ভিতরে একটা ফোল্ডার বানাচ্ছি, নাম দিলাম পিক বেস্ট, BEST বেস্ট, পিক বেস্ট BEST পিক বেস্ট লিখার পরে এখানে এই ফাইলটা পেস্ট করলাম। আর যে আমার মেইন ফাইলটা ছিল জিপ ফাইলটা, সেটাও এখানে আমি মুভ করে নিয়ে গেলাম। তাহলে দেখেন আমার ফাইল কিন্তু সব রেডি। একটা হচ্ছে আমার প্রিভিউ ইমেজ, যেখানে ফেসগুলো ব্লার করে দিয়েছি, ডিজাইনটা কেমন এটা শো করাচ্ছে। আরেকটা হচ্ছে আমার যে ফাইলটা, এটা একটা জিপ ফাইলে তৈরি করছি, যে পিএসডি ফাইলটা, আর এটা জেপিজিতে রাখা হয়েছে। এই যে পিএসডি ফাইলটা একটার ভিতর নিয়ে নিছি আমি। ফাইল রেডি, আমাদের এখন শুধুমাত্র আপলোড করতে হবে। আসলাম, তাহলে স্টেপ 2 স্টার্ট আপলোডিং এ ওকে করলাম। যখনই স্টার্ট আপলোডিং এ দিব, স্টার্ট আপলোডিং এ দেওয়ার পরে চলে আসতেছে যে এখানে জিপ ফাইল শুধু সিলেক্ট হবে। ওই যে ফ্লায়ার ওকে দিলাম, ফ্লায়ার ডিজাইনটা নিলাম, যেখানে ডিজাইনটা আসছে আপনার জিপ ফাইলটা সিলেক্ট করে দিলেন, অর্থাৎ সোর্স ফাইল সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা আছে আপলোড প্রিভিউ ইমেজ। এখানে আপলোড প্রিভিউ ইমেজটা এবার আপলোড করে দিই। ঠিক যে সাইজটা এখানে বলা হয়েছে সেই সাইজ অনুযায়ী আমরা তৈরি করে নিয়ে নিছি। লেখা আছে প্লিজ ওয়েট ফর আপলোড টু কমপ্লিট। এখানে আপলোডটা কমপ্লিট হোক, 45% হয়েছে। 100% হওয়ার পরে প্রিভিউ ইমেজটা আপলোড নেবে। ওকে, 100% যখন এটা আমার আপলোড হয়ে গেল নিট ইনফরমেশন, তারপরে আপলোড প্রিভিউ ইমেজ এখানে ক্লিক করলাম। তারপরে এই যে প্রিভিউ ইমেজ আমরা একটু আগে যেটা তৈরি করলাম
ঠিক প্রিভিউ ইমেজটা আমরা চেক করে নেই, ঠিক ওই সাইজে আমরা তৈরি করছি, যতটা যে সাইজ বলা হয়েছিল। ইমেজগুলো ফেসগুলো ব্লার করছি, তারপর সিলেক্ট করে ওপেন। প্রিভিউ ইমেজও আপলোড হয়ে গেছে, যখন এখানে ইমেজের আইকনটা আসছে তার মানে এটা আপলোড হয়ে গেছে। এরপর আছে এডিট ইনফরমেশন। এডিট ইনফরমেশন কি, ওই যে ট্যাগ কি ডিজাইন সেটা আমাদের লিখতে হবে। তাহলে দেখেন এটা আমার কি ডিজাইন, এই যে এইদিকে আমার ডিজাইনটা অলরেডি মকআপ সহ শো করাচ্ছে। বাম পাশে দেখেন ডিজাইনটা আমার মকআপ সহ অলরেডি এখন শো করাচ্ছে। দেখেন এটা আমার কি, ই কমার্স, ব্যাকগ্রাউন্ড, পিএনজি ইমেজ, ইলাস্ট্রেশন। এটা হচ্ছে আমার টেমপ্লেট, ফ্লায়ার টেমপ্লেট। এই জন্য টেমপ্লেট থেকে কি ডিজাইন, এটা আমার ব্রোশিয়ার, পোস্টার কোনটা আমার, এটা হচ্ছে ফ্লায়ার। এই জন্য এখানে ফ্লায়ারে ক্লিক দিলাম। ফ্লায়ারে ক্লিক দেওয়ার পরে এখানে বলছে ট্যাগ, এখানে এটার জন্য কোন ট্যাগটা যাচ্ছে। এটা আমার কর্পোরেট ফ্লায়ার, বিউটি অর্থাৎ বিউটি ফ্লায়ার অবশ্যই না, এটা আমার ব্যবসায়িক ফ্লায়ার। এই জন্য এখানে আমি কর্পোরেট সিলেক্ট করলাম, যেহেতু কর্পোরেট ফ্লায়ার কর্পোরেট সিলেক্ট করলাম। এটার আমার কালার মোড কি হবে আপনারাই বলেন, RGB না CMYK? CMYK। ওকে, অবশ্যই CMYK, যেহেতু আমি এটা প্রিন্ট ডিজাইন করছি, আমি ওইটা CMYK দিয়ে ডিজাইনটা কিন্তু করছি। এই যে উপরে দেখবেন CMYK তেই মেইন ডিজাইনটা CMYK তেই করা হয়েছে, এই যে CMYK। সেহেতু কালার মোড CMYK সিলেক্ট করব। রেজুলেশন কত? 300। আমি কোন সফটওয়্যারে করছি? ফটোশপে করছি। ফটোশপ কত ভার্সনে করছি? CC তে করছি। CC তে দিলাম, আপনি যে ভার্সনে করতেছেন সেই ভার্সনে দিবেন। তারপরে ফাইলের এক্সটেনশন কি? PSD ফাইল, তারপরে PSD সিলেক্ট করে দিলাম। এই ফাইলটা আমার কি ভাষায় আপলোড করা হয়েছে? ইংরেজি ভাষায়, এই জন্য এখান থেকে ইংরেজি। এরপরে টাইটেল, টাইটেল আমরা কি দিব? টাইটেলের ক্ষেত্রে যে আমরা দেখছিলাম স্মরণ আছে, টাইটেলের কারণে আমার ফাইলটা রিজেক্ট হয়ে যেতে পারে। টাইটেল লং করতে হবে, টাইটেলে বানান ভুল করা যাবে না, একই জিনিস বারবার রিপিট করা যাবে না, আমার ডিজাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না এমন টাইটেল ব্যবহার করা যাবে না। তাহলে আমরা এই রিলেটেড কিছু টাইটেল দেখে আসি। এখানে পিকবেস্ট সার্চ দেই, যেহেতু আমাদের এটা কর্পোরেট ফ্লেয়ার, তাহলে কর্পোরেট ফ্লেয়ার লিখে সার্চ দিই। কর্পোরেট ফ্লেয়ার অ্যাপ, যে কর্পোরেট ফ্লেয়ার লিখে সার্চ করলাম, দেখি কে কিভাবে টাইটেলগুলো ব্যবহার করছে। এই যে লিখছে রিয়েল এস্টেট কর্পোরেট ফ্লেয়ার, আমাদের থেকে রিয়েল এস্টেট না, রিয়েল এস্টেট বলতে যেগুলো বাড়ি ঘর কেনাবেচার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সেটাকে বলা হয় রিয়েল এস্টেট। আমাদেরটা কোনটার মধ্যে আছে? কনফারেন্স ফ্লেয়ারের মধ্যে দেখি। এই যে এখান থেকে এই টাইটেলটাও আমরা নিতে পারি। তাহলে এখানে হচ্ছে ক্রিয়েটিভ কর্পোরেট ফ্লেয়ার বসে টেমপ্লেট, আমরা এটা একটু মডিফাই করে নিই। আমি গুগল ট্রান্সলেশন এটা লিখতেছি, এটার কারণটা হচ্ছে কি, আমার যদি কোনো বানান ভুল যায় এখান থেকে আমাকে হেল্প করবে, কেননা বানান ভুল গেলে আমাদের সমস্যা। ক্রিয়েটিভ কনফারেন্স, আমারটা যেহেতু কনফারেন্স, বুশিওর আমারটা না, বুশিওর ডিলিট করে দিলাম। ক্রিয়েটিভ কনফারেন্স কর্পোরেট ফ্লেয়ার টেমপ্লেট, আরো কোনো অ্যাড করা যায় কিনা, আর একটু বড় করলে ভালো হয়। কালারফুল না, তারপরে আর কি আসে? হেলথের মধ্যে পড়ে না। আচ্ছা, এটা আরেকটু চিন্তা করলে আরেকটু বড় করা যায়।
আরো যদি দুটো ওয়ার্ড অ্যাড করতে পারতাম ভালো হইতো, ওখান থেকে খুঁজে আমার যেটা রিলেটেড যায় সেই হিসাবে নিয়ে আমি এখানে আমার টাইটেলটা বসাই দিলাম। এরপরে বলা হয়েছে কিওয়ার্ড। কিওয়ার্ডের মধ্যে একটা রুলস ছিল, আমি এখানে পড়ছিলাম একটু আগে, কারো কি স্মরণ আছে বলতে পারবেন? কিওয়ার্ডের রুলস গুলো স্মরণ আছে? ওকে, কিওয়ার্ডের রুলস ছিল মিনিমাম সর্বনিম্ন আপনাকে 10টা কিওয়ার্ড ব্যবহার করতে হবে। কিওয়ার্ড হতে হবে আপনার ডিজাইন রিলেটেড, তারপরে প্রত্যেকটা কিওয়ার্ড আলাদা হওয়ার পর পরে একটা করে কমা দিতে হবে, এইটা কিন্তু লেখা ছিল। তাহলে দেখেন আমরা কিওয়ার্ড থেকে কিছু ডিজাইনের ক্ষেত্রে এগুলা অন করা হয়েছিল, এগুলা ক্লোজ করে দেই। ওকে, ডিজাইনের এখানে কর্পোরেট যেহেতু ফ্লেয়ার, আমরা ট্যাগগুলা গ্রাফিক রিভার থেকে ট্যাগগুলো নিয়ে আসতে পারি। সার্চ দেই, যেহেতু কনফারেন্স ফ্লেয়ার লিখে সার্চ করলাম, দেখি আমার ফ্লেয়ারের সঙ্গে কোনটা মিলতেছে। যেমন এটা মিলতেছে, এটাও কনফারেন্স ফ্লেয়ার, এখানেও স্পিকার আছে। দেখেন এখানে অনেকগুলো ট্যাগ দেওয়া আছে, এই ট্যাগগুলো সবগুলো আমি কপি করে আমার ডিজাইনের মধ্যে এখানে ট্যাগগুলো পেস্ট করে দিলাম। প্রত্যেকটার পরে কমা আছে। আমরা সরাসরি ফিনিশড করব না, আগে ট্যাগগুলো দেখব যে আসলে ট্যাগগুলো আমার সঙ্গে মিলতেছে কিনা। তাহলে দেখি এটা কি হচ্ছে A4 সাইজে এই ডিজাইনটা করতেছে, মিলতেছে অ্যানুয়াল, বার্ষিক, এটাও যায়। কেননা বিজনেস কনফারেন্স প্রতি বছর একবারে করা হয় থাকে, যায় বিজনেস যাচ্ছে, বিজনেস কনফারেন্স প্লেয়ার যাচ্ছে, কোম্পানি যাচ্ছে, কনফারেন্স প্লেয়ার, কর্পোরেট প্লেয়ার, ইভেন্ট যাচ্ছে, ম্যাগাজিন মাঝামাঝি চলে দেওয়া যায়, মার্কেটিং দেওয়া যায়, মিটিং দেওয়া যায়, নিউজপেপার অতটা যায় না, তাও দিলে অসুবিধা হবে না, যেহেতু পিএইচডি ফাইল পিএইচডি দিলাম, টেমপ্লেট, ওয়ার্কশপ এগুলা দিতে পারি, সমস্যা নেই। এখানে টোটাল কমপক্ষে 10টা দিতে হবে, এবং যেন আপনার এটার সঙ্গে যায়। এরপরে পুরোটা একটা চেক দিয়ে দেবেন, পুরোটা চেক বা ঠিকঠাক হওয়ার পরে ফিনিশড। যখনই ফিনিশ দিবেন এরপরে আসবে সাবমিট বাটনে ক্লিক করলে এটা চলে যাবে আপনার আন্ডার ফর রিভিউ। অর্থাৎ এটা আপনার এই ফ্লেয়ার ডিজাইনটা পিকপেস্ট কর্তৃপক্ষ এসে আপনার ফ্লেয়ারটা ওপেন করে তারা চেক করে দেখবে যে আপনি ঠিকঠাক মতো সব ডিজাইনটা করছেন কিনা, লেয়ার ঠিকঠাক করছেন কিনা, ওদের রুলস গুলো মানছেন কিনা, এগুলো সবগুলো চেক করে যদি আপনার এটা ঠিকঠাক থাকে তাহলে আপনার এটা এই যে অ্যাপ্রুভে চলে আসবে। আর যখনই অ্যাপ্রুভে চলে আসবে তখন আপনার এই ডিজাইনটা ডাউনলোড হওয়া শুরু করবে। আর যখন মানুষ 1000 ডাউনলোড করবে, সবগুলো ডিজাইন মিলে আপনার 1000 ডাউনলোড হলে প্রতি 1000 ডাউনলোডে আপনার অ্যাকাউন্টে $15 করে জমা হতে থাকবে। এই হচ্ছে পিকবেস্ট। এখানে সাবমিট দিতে হবে, সাবমিট দিলে ওটা আন্ডার রিভিউতে চলে যাবে। ভাইয়া, হ্যাঁ, এই যে লেয়ারের কথাগুলো বলছেন, লেয়ার তো সাধারণত ফটো থেকে তৈরি করলে হয়, ইলাস্ট্রেটরেও কি তখন ওই যে লেয়ার নিয়ে কাজ করতে হবে? ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনার কথা হচ্ছে কি, ইলাস্ট্রেটর যেহেতু লেয়ার বেসড, ইলাস্ট্রেটরও লেয়ার হয়, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কিন্তু আমাদের মূলত লেয়ারটাকে ততটা ফলো করা হয় না। আপনি ওটা সহজভাবে এডিটেবল করবেন। যেমন ইলাস্ট্রেটরে দেখেন আমরা ফটোশপে ইমেজ ফাইল দিয়ে দিলে আপনি ওটা এডিট করতে পারেন। হ্যাঁ হ্যাঁ ফাইলে তো গ্রুপগুলো আনগ্রুপ করে ক্রিয়েট আউটলাইন করে সব যার যার মতো করে নিতে পারেন। হ্যাঁ ওটাই আর কি, আনগ্রুপ করে যার যার মতো করে নিতে পারে। তবে ইমেজের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, যেমন ইমেজগুলো কিন্তু কি করে আমরা ফটোশপে স্মার্ট অবজেক্ট করতেছি, ইলাস্ট্রেটরে কি করতে হবে বলেন দেখি, লিংক করতে হবে। ইয়া করে কি বলে ওটাকে, লিংকের একটা অপশন আছে ইলাস্ট্রেটরে, ইমেজগুলো আপনাকে লিংক করে করতে হবে, তাহলে ওভাবে এডিটেবল করা যায়। এমন ভাবে আপনারা ডিজাইনগুলো করবেন। তাহলে এদিকে আপনারা প্রত্যেকের আগামীকালের কাজ হচ্ছে প্রত্যেকে পিকপেস্ট অ্যাকাউন্ট খুলবেন এবং ঠিকঠাক করে খুলবেন। ভোটার আইডি কার্ড, ভোটার আইডি নাম্বার প্রত্যেকটা যেভাবে বললাম সেভাবে অ্যাকাউন্ট খুলবেন। এবং আগামী শনিবারের মধ্যে, আজকে শনিবার, পরের শনিবারের মধ্যে আমি প্রত্যেকের কাছে ইউনিক ডিজাইন চাই। আমি কেমন ইউনিক ডিজাইন, আমরা অলরেডি বিজনেস কার্ড জানি, বিজনেস কার্ডের আপনারা ইউনিক ডিজাইন তৈরি করবেন। আর কালকে আমি ফেসবুক কভার এবং ফ্ল্যার ডিজাইন দেখাবো। যেমন যে ফ্ল্যার ডিজাইনটা করলাম ওটা আমার ইউনিক ডিজাইন ছিল, যার কারণে অ্যাপ্রুভ করা হয়েছে, নাহলে কিন্তু অ্যাপ্রুভ করা হইতো না। ঠিক আপনাদের ফ্লায়ার ডিজাইন আমি দেখাবো এই এক সপ্তাহের মধ্যে। আমাদের ইউনিক ডিজাইন তৈরি করব। আমরা যে ফাইবার মার্কেট প্লেসে যাব সেখানেও কিন্তু আমাদের ইউনিক ডিজাইন থাকতে হবে।
এই ইউনিক ডিজাইন না হলে আমরা কিন্তু গিগ তৈরি করতে পারতেছি না। সেহেতু এই এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের মধ্যে ইউনিক ডিজাইন প্রত্যেকে তৈরি করে ফেলবো। আর পিকবেস্ট অ্যাকাউন্ট খুলে ফেলবেন। পিকবেস্টে আমি আগামীকাল ফ্লায়ার ডিজাইন সম্পর্কে ডিটেলস আলোচনা করব। ফ্লায়ার ডিজাইন কিভাবে তৈরি করা যায়, ফ্লায়ার ডিজাইনের টপ সিক্রেট বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। এখন একটা জিনিস দেখাই, আসলে মার্কেট প্লেস তো অনেক মার্কেট প্লেস, এদিক থেকে ফাইবার আছে, ফ্রিল্যান্সার আছে, বিভিন্ন সমস্যার কারণে ফাইলগুলো রিজেক্ট করতে পারে। এই রিজেক্টের কি হলো ওখানে কারণটা দেয়া থাকে। তাছাড়া মনে করেন আমরা এখন ওয়েব ব্যানার ডিজাইন করতেছি, ওখানে আমি কি মকআপ ব্যবহার করব, তারপরে কোনটা কি, বিভিন্ন রকম আমরা সমস্যায় যদি পড়ি, এই পিকবেস্ট বাংলাদেশের অফিসিয়াল গ্রুপে ওখানে গিয়ে আপনারা পোস্ট করবেন। যদি স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে সুন্দর করে আপনার সমস্যাটা তুলে ধরবেন ওখানে। তাহলে ওখানে পিকবেস্টে যারা প্রফেশনাল ভাবে সবসময় পিকবেস্টে কাজ করে তারা আপনাকে সাজেশন করবে। ওকে, আমি কি শেষে কথাটা বুঝাইতে পারছি আপনাদের? তাহলে পিকবেস্টে প্রত্যেকে জয়েন হয়ে যাবেন পিকবেস্টের অফিসিয়াল গ্রুপে। সেখানে আপনি যদি কোনো সমস্যায় পড়েন অলরেডি আমাকে তো বলবেনই, আমিও যখন পার্সোনালি পিকবেস্টের সমস্যায় পড়ি সেক্ষেত্রে আমি ওই গ্রুপে প্রশ্ন করি, সেখান থেকে আমি এই সমাধানগুলো অনেকগুলো পেয়ে যাই। এই সমাধানগুলো আপনাদের ক্ষেত্রে আমি বলি। যেহেতু আমি পিকবেস্ট নিয়ে সবসময় কাজ করি না, আমি সবচেয়ে বেশি কাজ করি ফাইবারে। ফাইবারের মোটামুটি প্রত্যেকটা ছোটখাটো বিষয়গুলো সম্পর্কে আমার জানা আছে। ফাইবার সম্পর্কে ফাইবারে আমার সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে, পিকবেস্টেও তেমন সময় দেওয়া হয়নি, তবে ফাইল অ্যাপ্রুভ করা হয়েছে। তাহলে আপনারা সমস্যায় পড়লে পিকবেস্টে তো পোস্ট করবেন, আমাকেও জানাবেন, সমস্যা নেই, আমার জানা থাকলে তো অবশ্যই আপনাদের বলবো। আর পিকবেস্টে সমস্যা হলে পোস্ট করবেন। বেলাল হোসেন ভাই,